শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ৫% উন্নীত করা হবে। বাংলা ইংরেজির সাথে আরেকটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। অনেক দেশের সঙ্গে সম্পর্ক চ্যালেঞ্জিং, দেশের মর্যাদা রক্ষা করেই স্বাভাবিক করা হবে। ভিসা জটিলতা নিয়ে দ্রুত কাজ শুরুর আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, জোর দিলেন প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে। ঋণ করে ১.৫ বছর দেশ চালিয়েছে অন্তর্বর্তী সরকার, বিশাল ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিয়েছে বিএনপি, জানালেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এবং রোজার শুরুতেই নিত্যপণ্যে আগুন, মূল্যবৃদ্ধির চাপে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ, বাজারে স্থিতি আনতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার। রোজার ঈদের আগেই অতি দরিদ্রদের জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। শুরুতে এই কার্ডের মাধ্যমে অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে নগদ অর্থ দেয়া হবে বলেও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুত ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরুর তাগিদও দেন প্রধানমন্ত্রী। এবারের সংসদ নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী ইশতেহারে গুরুত্ব দেওয়া হয় ফ্যামিলি কার্ডের বিষয়টি। সরকার গঠনের শুরুতেই সে প্রতিশ্রুতি বাস্তবায়নে নেওয়া হয়েছে উদ্যোগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ফ্যামিলি কার্ড চালু করতে কর্মপন্থা ঠিক করা হয়। বৈঠক শেষে বন ও পরিবেশ মন্ত্রী জানান, ঈদের আগেই অতি দরিদ্রদের জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। নির্বাচনী ম্যানিফেস্টোতে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। এ সময় সমাজ কল্যাণমন্ত্রী বলেন, দ্রুত ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার একটি উপকমিটিও করা হয়েছে। ইনশাল্লাহ ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড, এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন। আপাতত অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ দেয়া হবে এমনটাই জানাচ্ছে সরকার। তবে প্রতিটি কার্ডের বিপরীতে কত টাকা বরাদ্দ থাকবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা চেষ্টা করছি আগামী এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায়, এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে এ নিয়ে আমরা বোধ 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করে দেব। বৃহস্পতিবার দুপুরে আরেকটি সভায় বৃক্ষরোপণ, নদী ও খাল খনন ও পুনঃখনন নিয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা। তারেক রহমান দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন। সকাল 11টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। মন্ত্রীরাও ব্যস্ত তাদের নিজ নিজ কাজে। বিস্তারিত জানতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, আজকে তো প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে কাজ করেছেন। ইতিমধ্যে সরকারি অফিস ছুটি হয়ে যাওয়ার কথা। আজকে রোজার প্রথম দিন, সব মিলিয়ে কার্যক্রম কি দেখছেন জানাবেন। আপনি জানেন যে সকাল 9টা থেকে টানা বৈঠক চলছে। মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন একাধিক বৈঠক। এইমাত্র একটি বৈঠক শেষ হয়েছে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে খাল খনন প্রক্রিয়া, বিএনপির যে একটি নির্বাচনী ইশতেহার ছিল যে সারা বাংলাদেশে খাল খনন করা হবে এবং সেই খাল খনন এবং বৃক্ষরোপণ 25 কোটি বৃক্ষরোপণ করা হবে সেই বিষয়ে, এবং নদীর পুনঃখনন বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা 2টায় এই বৈঠকটি শুরু হয়েছিল এবং এইমাত্র বৈঠকটি শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন করে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা বের হয়ে আসছে এবং সচিবরা যারা এখানে এই বৈঠকে অংশ নিয়েছিল। আমরা জানি যে এই বিষয়ে কিভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করা যায় এই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে এবং একটা কর্মপরিকল্পনা এবং কমিটি নির্ধারণ করা হয়েছে। কিছুক্ষণ পরে এই বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে আরও বিস্তারিত বের হয়ে প্রেস সেক্রেটারি অথবা 2-1 মন্ত্রী কথা বলবে গণমাধ্যমের সাথে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই একাধিক পরিকল্পনাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে একটি দিক নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। আর এর আগে যে বৈঠকটি হয়েছে সেটি আপনি জানেন যে
ফ্যামিলি কার্ডের বিষয়ে একটি অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে একটি কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটিও কাজ করবে যে এই মাস থেকেই চালু হবে ফ্যামিলি কার্ড, অর্থাৎ এই ফ্যামিলি কার্ডে কাদেরকে অগ্রাধিকার দিয়ে 5 কোটি নারীকে বাংলাদেশের এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তবে প্রথম পর্যায়ে অতিরিক্ত হতদরিদ্রদের জন্য এই ফ্যামিলি কার্ডটি এই মাস থেকেই চালু করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এখন যে বৈঠকটি শেষ হয়েছে সেটি বৈঠক শেষ হয়ে গিয়েছে, এখন এটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানানোর কথা রয়েছে। তখন হয়তো আমি আপনাকে আবার বলে দিতে পারবো যে কী ধরনের সিদ্ধান্ত এই বৈঠক থেকে হয়েছে। নিশ্চয়ই ইমন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, এই খাতে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষার মান উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশের যে কোনো একটি ভাষাকে তৃতীয় ভাষা শিক্ষা হিসেবে বাধ্যতামূলক করা হবে বলেও জানানো হয়। মন্ত্রী আশ্বাস দেন, দাবি আদায়ের জন্য শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না, বন্ধ করা হবে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী ববি হাজাজ। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। যদি কোথাও হওয়ার সম্ভাবনা দেখেন, আপনারা তো কলোনি রয়েছেন, আমাদেরকে একটু ধরিয়ে দিবেন। যেভাবে বললেন যে 1 কোটি টাকা, আমি কিন্তু পত্রিকায় দেখিনি এমন কোন স্টেটমেন্ট। লেখা উচিত ছিল, লিখলে ভালো হতো। অনেক দেশের সঙ্গে সম্পর্ক চ্যালেঞ্জিং অবস্থায় আছে, তবে দেশের মর্যাদা উঁচু রেখে সেটা স্বাভাবিক করার কাজ করবে সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকায় বাংলাদেশের মেরুদণ্ড এখন শক্ত, তাই পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও বাংলাদেশ শক্ত অবস্থান নিয়ে কাজ করবে। অনেক দেশের ভিসা জটিলতা তৈরি হয়েছে, নতুন সরকারের জানা আছে বিষয়টি। এসব নিয়ে দ্রুত কাজ শুরু হবে। বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। তো গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এমন প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। ঋণ করে দেশ চালিয়েছে অন্তর্বর্তী সরকার। এরশাদ সরকারের পর অন্তর্বর্তী সরকার এমন ঘটনা ঘটিয়েছে, আর সেই ঋণের বোঝা নিয়েই দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। এমন তথ্য দিয়েছে এসডিজি বাস্তবায়নের সিটিজেন প্ল্যাটফর্ম বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারের নতুন সরকারের সূচনা বিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক ব্রিফিংয়ে জানানো হয়, প্রত্যাশিত রাজস্ব না আসায় সরকারকে 23,742 কোটি টাকা ঋণ করতে হয়েছে। আগে সরকারের বেশ কিছু বকেয়া পরিশোধ অন্তর্বর্তী সরকারকে বেশি চাপে ফেলেছে। তবে পরিস্থিতি যাই হোক, নতুন সরকারের টাকা ছাপানো উচিত হবে না। এই সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, দায় দেনা পরিস্থিতি যেরকম ভাবে পেয়েছিল, তার চেয়ে আরেকটু খারাপ অবস্থাতে রেখে গেছে। এইটি হলো সত্য।
এবং সেটা কি কারণে হয়েছে আমরা ব্যাখ্যা করতে পারি। সেটা হলো রাজস্ব আদায়ের কারণে, অভাবের কারণে হতে পারে, বা চলতি ব্যয়কে তারা সংকোচন করতে পারে নাই দেখে, বা এডিপির বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির কোনো সামঞ্জস্য বিধান করে নাই দেখে, এগুলি সত্য হতে পারে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, বর্তমান মন্ত্রিসভায় হত্যা মামলার আসামি বিগত সময়ে দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। একই সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। পরবর্তী প্রথম নির্বাচন, হাজারো শহীদের রক্ত পেরিয়ে আমরা এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের সকলের আকাঙ্ক্ষা ছিল এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন হবে, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হবে, বাংলাদেশ আধিপত্যবাদ থেকে মুক্ত পাবে এবং দুর্নীতিমুক্ত সুশাসন নিশ্চিত করে আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াবে না নবনির্বাচিত বিএনপি সরকার, এমনটাই মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব। বৃহস্পতিবার বেলা 11:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মানবতাবিরোধী অপরাধ মামলার বিচারের অগ্রগতি জানতেই ট্রাইব্যুনালে আসেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচারের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথের প্রসঙ্গেও কথা বলেন। যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব নির্বাচিত সরকারকেই নিতে হবে, যাতে করে বাংলাদেশের সামনের দিনে আর কেউ ফেসিবাদ কায়েম করতে না পারে, জুলুমশাহী তৈরি করতে না পারে। সে কারণে হলেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে এবং যাদের বিচারের রায় হয়ে গেছে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। এদিকে জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া কোনো বাধা ছাড়াই স্বাভাবিক গতিতে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বিচারিক কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি। শেখ হাসিনা সহ 10 আসামির বিরুদ্ধে গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 হত্যার মামলার পরবর্তী কার্যক্রম 2রা মার্চ বলেও জানান চিফ প্রসিকিউটর। 2রা মার্চ শেখ হাসিনা সহ আসামি জাবেদ পাটোয়ারি, শহীদুল হক সহ বাকি আসামিদেরকে আদালতে উপস্থাপন পূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বন্ধ শ্রমবাজার চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, যারা প্রবাসী কর্মীদের সঙ্গে অনিয়ম করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে মন্ত্রণালয়। দক্ষ কর্মী পাঠাতে সরকার কারিগরি ও ভাষাগত বিষয়ের উপর জোর দেবে বলেও জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, অভিবাসন খরচ কমিয়ে বিদেশে কর্মী পাঠানোয় আরও গুরুত্ব দেওয়া হবে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরো মনোযোগী হওয়ার তাগিদ দেন প্রতিমন্ত্রী। আগামী 5 মাসের মধ্যে বা এই একটা টাইম দিল 5 মাস এর মধ্যে আমরা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কি কি কাজ করা যায় এটা, কারণ আমরা সব কাজ একসঙ্গে করতে পারবো না। রমজানের প্রথম দিন চট্টগ্রামে জমে উঠেছে ইফতার বাজার। আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, চট্টগ্রামে ঐতিহ্যবাহী ইফতারের তালিকায় আজকে কি আছে, এবছর দাম কেমন, আর জানতে চাই মান নিয়ন্ত্রণে তদারকির কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা?
রমজান মানেই সংযমের পাশাপাশি ইফতারির বিশেষ আয়োজন। চট্টগ্রাম নগরীর বিভিন্ন যে হোটেল রেস্তোরাঁ রয়েছে সেখানে যে বিভিন্ন আইটেম আসলে ইফতারির যে আইটেমগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর কাজীদেউরি এলাকায় শপিং ব্যাগ রেস্তোরাঁ। এখানে আমরা দেখেছি বিভিন্ন যে ইফতারি যে বাহারি আয়োজন, সেই আয়োজন আমরা দেখতেই পাচ্ছি। এছাড়াও চট্টগ্রাম যে বিভিন্ন আয়োজন রয়েছে, এই আয়োজনের মধ্যে রয়েছে যে ইফতারি যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে রয়েছে ছোলা, বেগুনি, জিলাপি এবং হচ্ছে যে মাটন হালিম থেকে শুরু করে যে বিভিন্ন আইটেম, যে এখানে আমরা দেখেছি চিকেন গ্রিল থেকে শুরু করে চিকেন চপ, আলুর চপ থেকে শুরু করে হরেক রকমের আইটেম আসলে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরীর যে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে সেখানে আসলে সকাল থেকে এই প্রস্তুতিগুলো শুরু হয়েছে এবং বিকেল নাগাদ এখানে যে ক্রেতারা আসেন তারা আসলে এখানে ভিড় করেছেন। আমরা দেখেছি এখানে চট্টগ্রামে যে বিভিন্ন নানা বয়সী মানুষ এখানে এসেছেন এবং তারা এখান থেকে আসলে তাদের পছন্দের যে জিনিস, সেই জিনিসটা আসলে কিনছেন। এবং আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে গতবারের তুলনায় আসলে এখানকার এবারে যে ইফতারের আইটেম, সেই আইটেমে আসলে কিছুটা দাম গতবারের তুলনায় একটু তারা বেশি দেখতে পেয়েছেন। তবে এই বিষয়ে আমরা বিক্রেতাদের সঙ্গে আসলে কথা বলেছিলাম। বিক্রেতারা বলছেন যে কাঁচামালের দাম বৃদ্ধি এবং গ্যাসের যে দাম সেটা বৃদ্ধি এবং শ্রমিকদের যে খরচ সেটা বৃদ্ধি পাওয়ায় তাদের আসলে এই দাম নির্ধারণ করতে হয়েছে। এছাড়াও যে ইফতারের আইটেম রয়েছে, সেই ইফতারের আইটেমে আসলে কোথাও যে বাড়তি দামে আসলে বিক্রি করা হচ্ছে কিনা সেটা তদারকি করতে এখানকার যে ভোক্তা রয়েছে, সেই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম তারা আসলে বিভিন্ন জায়গায় অভিযানও আমরা পরিচালনা করতে দেখেছি। তো সব মিলিয়ে যে চট্টগ্রামের যে ইফতারের আয়োজন, সেই ইফতারের আয়োজন আসলে ব্যাপকভাবে মানুষের মাঝে সাড়া দিয়েছে এবং আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে তাদের যেহেতু তারা কর্মব্যস্ত দিন কাটায় এবং তাদের আসলে হোটেলে বিভিন্ন যে ইফতারি রয়েছে, সেই ইফতারির আয়োজনে আসলে তারা হোটেলের ইফতারির দিকে তাদের আসলে নজর বেশি থাকে। তো সব মিলিয়ে চট্টগ্রামের যে প্রথম দিনে রমজানের যে ইফতারি আয়োজন, সেটি আসলে জমে উঠেছে। তবে দাম এবং মানের বিষয়ে আসলে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ। শহীদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রোজার শুরুতেই নিত্যপণ্যের বাজারে আগুন। সপ্তাহের ব্যবধানে বেড়েছে তেল, পেঁয়াজ, ছোলা, সবজি ও মুরগির দাম। স্বস্তি নেই মাছের বাজারেও। মূল্য বৃদ্ধিতে চাপে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বাজার কঠোর মনিটরিং এর দাবি ক্রেতাদের। শুরু হলো মুসলমানদের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাস রমজান। অন্যান্য মাসের তুলনায় এ সময় নিত্যপণ্যের চাহিদা থাকে তুঙ্গে, বাড়ে দামও। রমজানের প্রথম দিনেই অস্থির সিলেটের বাজার। সপ্তাহের ব্যবধানে নগরীর বিভিন্ন বাজারে বেড়েছে ভোজ্য তেল, ছোলা ও সবজির দাম। লাগামহীন লেবু, কাঁচামরিচ ও শসার বাজার। রমজান এলেই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা, অভিযোগ ক্রেতাদের। যদিও বিক্রেতারা বলছেন সরবরাহ ও পাইকারি দামের প্রভাবেই বেড়েছে দাম। চাহিদা মানুষের একটু বেশি হওয়ার কারণে দামটা একটু বেশি মনে হইতেছে বাজারে। প্রত্যেকটা জিনিসের 5 টাকা 10 টাকা করে বাড়ছে। জনগণের উপর যাতে এই বাড়তি চাপটুকু না আসে রমজানে। সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা বাজার মনিটরিং যেহেতু আছি এবং জনগণ আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ দিচ্ছেন, ফোন আমাদের সাথে যোগাযোগ করতেছে। যদি আমরা যেখানে তথ্য পাচ্ছি ওইখানে আমরা ব্যবস্থা নিব এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারও আমাদের এই মনিটরিং কার্যক্রম রমজানের অব্যাহত থাকবে, রমজানের বাইরেও অব্যাহত থাকবে। নওগাঁর বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়, বেড়েছে নিত্যপণ্যের দামও। কেজিতে 30 থেকে 50 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে দেশি ও চাষের মাছ। মুরগির বাজারেও অস্থিরতা। কঠোর নজরদারির মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। রোজা আসলে আমাদের দেশে জিনিসের দাম বেড়ে যায় আর অন্যান্য দেশের জিনিসের দাম কমে। তা আমাদের দেশে রোজার আগে যদি সরকার থেকে মনিটরিং করা হতো তাহলে এই জিনিসটা নিয়ন্ত্রণে থাকতো। এর বিরুদ্ধে বাজার মনিটরিং করার জন্য যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। উত্তরের জেলা গাইবান্ধার চিত্রও প্রায় একই। মাছ, মাংস, সবজি থেকে শুরু করে ইফতারের সামগ্রীর প্রায় সবকিছুর দামে আগের তুলনায় বেড়েছে। খেজুর কেজিতে বেড়েছে 100 টাকা। 280 টাকা ওই মাছ 1.5 কেজি চাই, পাঙ্গাস 180। প্রতিটা কাঁচামালের দাম এখন বর্তমানে আজকে কালকে 2 দিনে খুব বাড়তি যাচ্ছে, অনেকটাই বাড়তি। পাবনায় একমাত্র আলু ছাড়া বেড়েছে সব কাঁচা সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা। রমজান জুড়ে প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হবে এমন প্রত্যাশা ক্রেতা সাধারণের। আসিফ খান, ডিভিসি নিউজ।